অনাস্থা তৈরি হয়েছে বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, সংশোধন আসছে ট্রাইব্যুনাল আইনে। লাগামহীন দুর্নীতিতে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, বন্ধ হবে না কোনো ব্যাংক। আদানির সঙ্গে চুক্তি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল, পুনর্মূল্যায়নের কমিটি গঠনের নির্দেশ। ইজতেমায় সাদের উপস্থিতি চান অনুসারীরা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে ৯৬ মামলা মাথায় নিয়ে জামিনে রিজেন্ট শহীদ, নেই সেই হাসপাতালের অস্তিত্ব। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য, তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ দিতে হবে এ সরকারকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত নাহিদ সিরাজি নিমের রিপোর্টে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। কঠিন সময় যাচ্ছে, এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি। শুধু নির্বাচন করার কারণও ব্যাখ্যা করেন তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে হবে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকার এখনও স্থিতিশীল হতে পারেনি বলেও মন্তব্য করেন মহাসচিব। সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সচেতন করতে হবে। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলন চলাকালে দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার, সাইবার সিকিউরিটি আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, আইন প্রণয়নে ভেটিং, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও সংস্কার কমিশন গঠন সহ ৩ মাসের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন। রাজনৈতিক বিচারের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশের ক্ষমতা রেখে ট্রাইব্যুনাল আইন সংস্কার করা হয়েছে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে,
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের ওই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই। আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে কমিশন প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সংক্রান্ত সংলাপ হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। সরকার দমন পীড়ন চায় না উল্লেখ করে প্রয়োজনে কঠোর হবার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর এ কথা বলেছেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি। এদিকে নির্বাচনের সব ধরনের সহায়তা দিতে কমনওয়েলথ প্রস্তুত বলে জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। শিউলি শবনমের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস জি ফ্রান্সিসি। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে ইচ্ছুক কমনওয়েলথ। Always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. এদিকে সংস্কার কমিশন প্রধান জানান, কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট সুপারিশ আসেনি, তবে তারা বাংলাদেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। দেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে কাজ করছে সংস্কার কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। লাগামহীন অনিয়ম দুর্নীতিতে দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এই মুহূর্তে রাজস্ব না বাড়ালে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। তবে আশার কথা শোনালেন আর্থিক খাতকে। দুর্বল ব্যাংকগুলো বন্ধ হবে না, দেয়া হবে সরকারি সহায়তা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে অর্থনৈতিক সংস্কার অগ্রগতি নিয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। পতিত সরকারের অনিয়ম দুর্নীতিতে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ব্যাংকের এগুলো যেগুলো খারাপ আছে কিভাবে আমরা উদ্ধার করবো, তারপরে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কত কিছু লোকের যে সেগুলো বিশ্বাস আছে ব্যাংকের, অবিশ্বাস ল্যাক অফ কনফিডেন্স, এটাকে ফিরিয়ে আনা, এইগুলো কিন্তু আমাদের দায়িত্ব। যারা রিয়েল ব্যবসায়ী লেভেল প্লেইং ফিল্ডে কাজ করতে চায় ওদের ভয় ভীত হওয়ার তো কোনো কারণ নেই। ভীত হয়েছে যারা অনেক কিছু করেছে। বন্ধ না করে দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে তারল্য সরবরাহের আশ্বাস দেয় সরকার। আমরা আইডেন্টিফাই করেছি যে ব্যাংকগুলোর অবস্থা একটু খারাপ, সেই ব্যাংকগুলোকে কিভাবে আমরা তারল্য দিয়ে তারা এই যে কাস্টমারের যে ট্রাস্ট, কনফিডেন্স, সেটাকে ফিরিয়ে আনার জন্য অচিরেই আপনারা উদ্যোগ দেখতে পাবেন। তবে তারল্য সংকট কমাতে আগে ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত সচল করার তাগিদ দেন উপদেষ্টা। আমি আগে ঋণ আদায় করার চাইছি, সবাই এখন আসছে লিকুইডিটি কম, এক্সিম ব্যাংকে 1000 কোটি টাকা দিল, উনি বলছে যেগুলো ডিফল্ট আপনারা আদায় করেন না কেন। অর্থাৎ ফার্স্ট ইউ হ্যাভ টু ট্রাই টু কালেক্ট।
অন্তর্বর্তী সরকারের দেয়া সংস্কারের রূপরেখা পরবর্তী নির্বাচিত সরকার অনুসরণ করলে আর্থিক খাতে দুর্নীতি বন্ধ হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা পায়ের ছাপ রেখে যাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অনুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। गोड्डा जिले में स्थापित 2017 সালের 5 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে এমন চুক্তি হয় ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে। कम से कम प्रदूषण के लिए जीरो বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি শুরু হয়। पहले दिन से ही बिजली एक्सपोर्ट करना আদানির চুক্তি বিরোধিতাকারীরা বলছেন 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। শুধু বাংলাদেশে নয়, ভারতের পার্লামেন্টেও এ নিয়ে সমালোচনার মুখে পড়েন মোদী সরকার। মূল্য নির্ধারণে আদানি গ্রুপের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে, তো আমরাও যে আমাদের সাথেও যে এই জিনিস হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা বলতে পারছি না। দেশের স্বার্থ খেয়াল না করে এমন চুক্তি করায় হাইকোর্টে রিট করেন আইনজীবী কাইয়ুম। মঙ্গলবার যার শুনানিতে রিটকারী বলেন, এই চুক্তিটি একেবারেই দেশের স্বার্থ বিরোধী। এটি পুনর্বিবেচনা না করলে 25 বছর বাংলাদেশকে বোঝা টানতে হবে। পরে হাইকোর্ট এই চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে হাইকোর্ট চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন। সেই সাথে পুরো চুক্তি অনুসন্ধানেরও নির্দেশ দেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। সব প্রতিবেদন আসলে আগামী 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। তবে আইনি ভিত্তি না থাকায় এদিন আদানির কোনো আইনজীবী হাইকোর্টে আসেননি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রিজেন্ট গ্রুপের কর্ণধার শাহেদ করিম, রিজেন্ট শাহেদ নামেই যাকে সবাই চেনেন, করোনা সনদ জালিয়াতি, অবৈধ অস্ত্র প্রতারণা সহ মোট 96টি মামলা তার বিরুদ্ধে। সাজাপ্রাপ্ত হয়েছেন 6টি মামলায়। তিনি সম্প্রতি কারামুক্ত হয়েছেন। তিনি কিভাবে মুক্ত হলেন আর মুক্ত হয়ে এখন কি করছেন? মইনুল হোসেন মাসুদ এবং মোহাম্মদ হানিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। মনে আছে এই শাহেদ করিমের কথা? টক শোতে প্রায় যিনি গরম করতেন টিভির পর্দা। আমি সরকারে থাকতে পারি, ওনারা তো সরকারে ছিল, ওনারা সরকারে থাকা অবস্থায় আমরা কি রাজনীতি করি নাই? একই সঙ্গে সেলফি ভক্তও ছিলেন তিনি। তিনি ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, যেই প্রতিষ্ঠানের কারণে আলোচনার তুঙ্গে আসেন তিনি। করোনার সময় ভুয়া কোভিড সার্টিফিকেট দিয়ে তার প্রতারণার বিষয়টি সামনে আসে। এক পর্যায়ে 2020 সালের 15 জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার হন রিজেন্ট শাহেদ। বন্ধ হয়ে যায় তার হাসপাতালের কার্যক্রম। এরপর এক এক করে 96টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। 6টি মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 4 সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছেন রিজেন্ট শাহেদ। সর্বশেষ 30 বছর এবং 7 বছর একত্রে চলবে, অর্থাৎ 30 বছর সাজার যে মামলাটা ছিল সেটাতেই সে জামিনে মুক্তি যায়। আর অন্য মামলাগুলো সে বিভিন্ন সময় জামিনে মুক্তি গিয়েছে। তার একটি অস্ত্র মামলার আইনজীবীও বলছেন, আইনি প্রক্রিয়ায় কারামুক্ত হয়েছেন শাহেদ। আইনের ঘর থেকেই তো তাকে কারামুক্ত করা হয়েছে। তার মামলাগুলো হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপেলেট ডিভিশনে, সেখানে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তো সে বেরিয়ে আসছে। শাহেদ কারামুক্ত হবার পর কোথায় আছেন জানতে 21 টিমের ছুটে চলা। উত্তরার 11 নম্বর সেক্টরে 23 নম্বর সড়কে যে বাসায় ছিলেন তিনি, সেখানে তাকে পাওয়া যায়নি। তবে
তার কথা মনে আছে সেখানকার অনেকের। বাড়া ছিল আর যায় না, এটা তো মামলা মামলা টামলা করে আমরা হাজিরা দিয়েছি। ওনার দেখছি না আসছিল বাড়া, মাত্র 4-5 দিন থাকার পরে এরকম ওনার ধরছে। ওইখানে ছিল ওনার ফ্ল্যাট ছিল, এখন আছে কিনা তাও জানি। তার রিজেন্ট হাসপাতালের অস্তিত্ব পাওয়া যায়নি উত্তরার 17 নম্বর রোডে। সেই ভবনটির ফ্ল্যাটগুলো বসবাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। শুনছিলাম যে মেডিকেল ছিল, কিন্তু এখন বর্তমানে ওই মালিকের হয়েছে, ম্যানেজারের দায়িত্বে মনে করে যে আছে। উনি যে যখন ধরা পড়ছে তখন থেকেই যত মালটাল আসিল কিছুই নিতে পারে না, সব তো জব্দ ছিল। তবে ফোনে পাওয়া যায় তাকে, বলেন তার বিরুদ্ধে 96 নয়, আছে 36 মামলা। গভর্নমেন্ট ডক্টর, গভর্নমেন্ট সিস্টার, গভর্নমেন্ট না এরা কিন্তু আমাদের এখানে এমপ্লয়েড হয়, সব কিন্তু সরকারি। এখানে আমার এমপ্লয়ের থেকে তাদের লোক ছিল বেশি। গ্রেফতার নিয়েও প্রশ্ন তোলেন শাহেদ। ভোরবেলা সাতক্ষীরাশি মানতে নিয়ে যাওয়া হয়, আমাকে উজু করানো হয়, আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য রেডি হয়। তখন ওইখানে একজনের কাছে একটা ফোন আসে, তার ফোন আসে, আমার চোখ বাঁধা ছিল, আমি দেখি নাই। উনি 2টা কথা বলে, ওকে স্যার, অলরাইট স্যার। ওইখান থেকে আমাকে নৌকায় অ্যারেস্ট দেখায়, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি। আমি খুবই অসুস্থ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইজতেমায় মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভিকে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার সকালে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি দেয়। তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন প্রেস সচিব। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। তাবলিগ জামাতের এক অংশের নেতা ভারতীয় মাওলানা সাদ কান্দালভিকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করে তার সমর্থকরা। আমাদের আমির কখনোই ভুল অক্ষরেও বলে নাই যে আল্লাহর হাতে হিদায়াত নাই, এই ধরনের মিথ্যা কথা বলে বলে জনগণকে উস্কাইছে। মিন্টু রোডের প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সে সময় কাকরাইল ও এর আশপাশ এলাকায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমাদের আমির বাংলাদেশে আসবেন না মাওলানা সাদ, আর আমরা এটা মেনে নেব, এইটা মনে করা ভুল হচ্ছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার অনুমতি পান সাতপন্থীদের প্রতিনিধি দল। প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি দেন তারা। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা মধ্যে স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতেই। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান সাতপন্থীরা। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। রাজধানীতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের। আলম কাণ্ডে বাংলাদেশ ব্যাংকের 13 কর্তাকে দুদকে তলব। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। জুলাই বিপ্লবে রাজধানীর নিউ মার্কেট এলাকায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 19 জুলাই নিউ মার্কেট এলাকায় নিহত হয় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ঘটনার সাথে জড়িত একজন আসামি সাবেক আইন প্রতিমন্ত্রী ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার রাতে ডিবি পুলিশ তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে। মঙ্গলবার সকালে তাকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে 1 থেকে 50 জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত 57 নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই এই মামলায়। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আদালতে বলেছি যে উনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে,
এই বলে হুমকি দিয়েছে। কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী থাকার সময় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। গম কেলেঙ্কারিতেও উঠে আসে তার নাম। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এক মাসের বকেয়া বেতন ও গার্মেন্টস বন্ধের প্রতিবাদে আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো পার্ক ও ডরিন গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকেরা। সাভারে ও গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষের ঘটনায় নবীনগর চন্দ্রা ও বাইপেল আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর ও সাভার প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আজও সকাল 10টা থেকে এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। এতে করে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারীরা, সৃষ্টি হয় যানজটের। এদিকে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরাও দ্বিতীয় দিনের মতো চন্দ্রা নবীনগর অবরোধ করে। শ্রমিকরা জানায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুরাতন স্টাফ আছে 13 জন, এই 13 জন ওরা স্বৈরাচারী ব্যবহার করে, যা তার সাথে মানে যে যা ইচ্ছে তাই করতেছে। আমাদের একটাই দাবি, স্বৈরাচারী স্টাফ একটা ফ্যাক্টরিতে প্রবেশ করবে না। আর আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে, আমরা সবাই কাজ করতে চাই। শ্রমিক অসন্তোষের জেরে আশপাশের এলাকার বেশ কিছু কারখানাও ছুটি ঘোষণা করা হয়। সড়ক অবরোধের ফলে সাভারের নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে সড়ক, ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। 4 ঘন্টা যাবৎ আটকা আছি কাঁচামাল নিয়ে, আমার ফল নষ্ট, বেচতে না পারলে নষ্ট হয়ে যাবে। শ্রমিকদের বেতন দিচ্ছে না, এদের বেতনটা দিয়ে দিলে তো এই সমস্যাটা হয় না। নবীনগর থেকে আমরা হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু 3-4 ঘন্টা ধরে যাই আমরা রাস্তায়। 3 ঘন্টা অতক্ষণ মন্তব্য ফুচে যেতাম। এনে 10 মিনিটের রাস্তা, এনে 2-3 ঘন্টা লাগে জায়গা, ঠিক আছে, অ্যাক্টিভের দিন পার শেষ। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ থাকতেছে রাস্তায় যানজট নিরসনের জন্য। ট্রাফিক পুলিশের পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একত্রিতভাবে যৌথভাবে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করতেছি। দ্রুত সড়ক সচল করার দাবি যাত্রী পরিবহন চালক ও পথচারীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুদ ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। করোনার সময়ে ওয়ার্কশপে হাত হারানো শিশু নাইমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। রায়ের পর নাইমের আইনজীবী জানান, হাইকোর্টে রায়ের প্রায় 10 মাস পার হয়ে গেলেও ক্ষতিপূরণ পায়নি নাইম। গত 12ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। চলতি বছর এপ্রিল মাসের মধ্যে 15 লাখ টাকার ডিপোজিট এবং ডিসেম্বরের মধ্যে 15 লাখ টাকার ডিপোজিট করে দিতে বলা হয়েছিল। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে সালাম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের 13 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত সই করা চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়। তলবি চিঠিতে তাদের 20 ও 21 নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্তে কর্মকর্তার ভূমিকার বিষয়ে বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তার সহায়তায় এস আলম ঋণের নামে অর্থ লুটপাট করত। সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে শহরের কলাতুলি মোড়ে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের ব্যানারে এই মানববন্ধন হয়। সে সময় যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বর্তমান সরকার পরিবেশ প্রতিবেশ রক্ষার নামে পর্যটন শিল্প ধ্বংস করছে। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা করতে হলে দ্বীপবাসীকে সাথে নিয়েই করতে হবে। সরকারের সিদ্ধান্তে দ্বীপবাসীর জীবন জীবিকা সহ পর্যটনের সাথে জড়িত হাজার হাজার কর্মীর জীবন হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে শান্তিপ্রিয় আন্দোলনের সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, কোনো দেশেই শান্তিপ্রিয় আন্দোলনে সরকারের সহিংস দমন পীড়নের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে তা ব্রিফিংয়ে বলতে রাজি নন মিলার। এ সময় ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে প্রশ্নের উত্তর দেননি মিলার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মণিপুরে বেকায়দায় বিজেপি, পাঠানো হচ্ছে আধা সামরিক বাহিনীর 5,000 সদস্য। শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে শেষ বিদায়। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। গতি ফিরেছে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দরে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গেল 3 মাসে বন্দরে প্রবৃদ্ধি বেড়েছে 10.22%। আয় হয়েছে 1,643 কোটি টাকা। আগের বছরের চেয়ে 21.85% বৃদ্ধি পেয়েছে। এদিকে গত সরকারের আমলে নেওয়া বিভিন্ন কার্যক্রম তদন্ত করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি, বন্দর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বন্দর অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই সভার। আলোচনায় উঠে আসে সম্প্রতি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসা পানামার পতাকাবাহী জাহাজ MV ইয়াংজিং ফাজান বিষয়ে। এই সময় বন্দর চেয়ারম্যান জানান, আগেও পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বোর বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন রুট চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হবে। এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে বলে মর্মে জানা যায়। গত সরকারের আমলে বিনা টেন্ডারে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল এবং বার্থ ভাগাভাগি করার প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান জানান, এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানান, গত সরকারের আমলে দেয়া 23টি শিপিং লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন আমরা যে নিয়োগগুলো দিব এবং যে লাইসেন্সগুলো আমরা ইস্যু করব, এগুলো কমপ্লিট আমরা স্ক্রুটিনি করে ভেটিং করে তারপর আমরা দিব, যাতে কোনো ধরনের এখানে ওই সুবিধাভোগী কেউ না আসতে পারে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে বন্দর চেয়ারম্যান জানান, মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রিজনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে বে টার্মিনাল নামে চট্টগ্রামের সমুদ্র উপকূলে আরও একটি বন্দর নির্মাণ করা হচ্ছে। APM টার্মিনাল হচ্ছে ইয়ের পাশে, লালদিয়ার ওখানে, এটা ডেনিশ কোম্পানি করছে। তো এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এখানেও গ্রিন পোর্ট হবে। ঠিক একইভাবে আমাদের বে টার্মিনালের 3টা টার্মিনালই হবে গ্রিন পোর্ট। সভায় তিনি গেল 3 মাসের পরিসংখ্যান তুলে ধরে জানান, 8,83,582 TEUS কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের চেয়ে 76,986 TEUS বেশি। রাজস্ব আদায় হয়েছে 1,644 কোটি টাকা। বটলনেক হবে যদি আমরা সম্প্রসারণ না করতে পারি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার বাণিজ্য সংবাদ। দেশের ইস্পাত শিল্পের সংকট উত্তরণে ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ সুবিধা সহ 5 দফা দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে ইস্পাত শিল্পের 3 সংগঠনের নেতারা বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমায় চাপে পড়েছে স্টিল খাত।
টাকার অবমূল্যায়নজনিত ঋণের বাড়তি অর্থ পরিশোধে 2 বছরের অবকাশ সুবিধা চান তারা। এছাড়া স্টিল খাতের জন্য একক ঋণ সীমা 15% থেকে বৃদ্ধি করে 30% উন্নীত করার দাবিও জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত সহ ভৌত অবকাঠামো উন্নয়নে জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এক কিংবদন্তির প্রয়াণে শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গন। মুক্তিযোদ্ধা এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন খেলার জগতের মানুষেরা। ক্রীড়াঙ্গনে 2টি জানাজা হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি তার প্রিয় ক্লাব মোহামেডানে, দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে। মুমসাদ্দিন নুরির সহায়তায় পারভেজ খোকনের রিপোর্ট। রক্ষণের পোস্টার বয়, কিংবদন্তি ফুটবলার হিসেবে তাকে এভাবেই তুলে ধরেছিল দেশের বহু ম্যাগাজিন। ঢাকার ইন্দিরা রোডে তার ফ্ল্যাটে যেন এক ছোট্ট ফুটবল জাদুঘর, হাস্য উজ্জ্বল ছবি দেয়ালে ঝোলা। ওই ছবির মতোই জীবন ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর। মোহামেডান ক্লাব টেন্টের সামনেই ছায়াঘেরা এক চিলতে উঠান। সেখানেই চেয়ার পেতে বসতেন সাবেক এই খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে মেতে উঠতেন আড্ডায়। সেই জায়গাটিতেই এলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, তবে নীরব নিথর দেহে। পিন্টু ভাইকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে হি ইজ এ বিগ ক্যানভাস। ওই আমলে যখন নাকি এত কিছু ছিল বিদ্বেষ আমাদের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে সব কিছু, সেইখানে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন। যে ক্লাবে 1961 থেকে 1975 সাল পর্যন্ত খেলেছেন, যে ক্লাবের অধিনায়কত্ব করেছেন 1969 সাল থেকে টানা 1975 সাল পর্যন্ত, সেই ক্লাবই তাকে জানালো চিরবিদায়। তার জানাজায় উপস্থিত ছিলেন সাদাকালো শিবিরের সাবেক বর্তমান খেলোয়াড় ও কর্মকর্তারা। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে তার অনন্য অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে। মোহামেডান ক্লাবেই জানাজার আগে দেয়া হয়েছে তাকে রাষ্ট্রীয় সম্মান। তাকে শ্রদ্ধা জানান মোহামেডানের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও মোহামেডান সমর্থক দলও। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে লাল সবুজ জাতীয় পতাকা তো ছিলই, সেই সঙ্গে মোহামেডানের পতাকা যেন ছিল দীর্ঘদিনের সারথীর প্রতি ক্লাবের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সংশোধন আসছে ট্রাইব্যুনাল আইন। লাগামহীন দুর্নীতিতে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, বন্ধ হবে না কোনো ব্যাংক। আদানির সঙ্গে চুক্তি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল, পুনর্মূল্যায়নের কমিটি গঠনের নির্দেশ। ইজতেমায় সাদের উপস্থিতি চান অনুসারীরা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।